মুভির নাম লাকি লক্ষ্মণ। এটা 2022-এর একটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা তেলেগু মুভি। মুভিতে যারা কাজ করেছে তারা খুব একটা পপুলার কেউ নয়, এই জন্য তাদের অ্যাক্টিং নিয়ে সামান্য তারতম্য মনে হতে পারে, বাট মুভির স্টোরি আর মেসেজ খানিকটা ভালো লেগেছে। যদিও এমন কাহিনী আপনারা হয়তো অনেক কোথাও দেখেছেন বা অন্য মুভিতে দেখেছেন, বাট আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো মুভির কাহিনী শুরু হয় গান্ধীজির ছবি দিয়ে 2020-এ এক কফি শপে। সকাল 10টা বাজে। ক্যামেরার সামনে একটা ছেলে দাঁড়িয়ে যে সামনের দিকে দেখছে। একটু পর একজোড়া টুনটুনি পাখি উঠে গেলে ছেলেটা গিয়ে সেখানে বসে পড়ে। একটু পর ওয়েটার অর্ডার নিতে আসে, বাট তার খেয়াল নেই। ছেলেটা দ্বিতীয়বার ডাক দেয়, স্যার অর্ডার। সে বলে একটু পর বলি। একটু পর সে আবার আসে, ছেলেটা আবার তাকে পাঠিয়ে দেয়। তারপর সে আবার আসে, স্যার অর্ডার। সে রাগ হয়ে যায়, বলেছে না একটু পর বলছি, বিরক্ত করছো কেন? ওয়েটার ভাবছে যা সালো, আমি আবার কি করলাম? তার কলিগ জিজ্ঞেস করে, মামা কি ব্যাপার? সে বলে, আরে সে সকাল থেকে বসে আছে, বারবার যাচ্ছি, বারবার না করছে, বাট তারপরে কিছু বলা যাবে না, তার কাছে যেতে হবে, কারণ কাস্টমার লক্ষ্মী। তার কলিগ বলে, স্যার আসুক, তারপর দেখা যাবে, তুই ছাড়। এরপর দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। কফি শপ অফ করা হবে, তারপরেও সেই ছেলেটা এখানে বসেই থাকে। একটু পর এক কাকু ভিতরে আসে, কি খবর, সব ঠিকঠাক চলছে? কেমন কাটলো দিন? ওই ওয়েটার এসে বলে, স্যার ওই কাস্টমারটা সে সকাল থেকে বসে আছে, কোনো কিছু অর্ডার করছে না, আমি অর্ডার নিতে গেলে তাড়িয়ে দিচ্ছে, আপনি একটু দেখুন না। কাকু বলে, ঠিক আছে, তোমরা 2টা কফি ওখানে পাঠিয়ে দাও, আমি দেখছি। কাকু এসে তার সামনে বসে, হাই, আমি এই কফি শপের ওনার। কি হয়েছে ছোট ভাই, তুমি নাকি সকাল থেকে বসে আছো, কি সমস্যা? সে কিছু বলছে না। কাকু বলে, আরে বলো বলো, কি হয়েছে বলো। কাকু কফি এগিয়ে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে, নাও খাও। না, সে তাও খাবে না। কাকু বলে, কিছু বলবে না, কিছু খাবে না, তাহলে এখানে বসে বসে কি করছো তুমি? কেন বিরক্ত করছো? শোনো, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, বলো তোমার সমস্যা কি, তুমি কি চাও? আমাদের এখানে না থাকলে সেই জিনিসটা আমরা অন্য কোথাও থেকে তোমাকে এনে দিব, বলো কি চাও। না, সে তারপরেও কিছু বলে না। কাকুর রাগ হচ্ছে। একটু পর ছেলেটা বলে, স্যার যা চাই আপনি তাই দিবেন। কাকু বলে, ঠিক আছে বলো, দিব। এবার ক্যামেরা ঘুরতে ঘুরতে এন্ট্রি করায় আমাদের মুভির লিড ক্যারেক্টার মিস্টার লক্ষ্মণ লাকির, যে সকাল থেকে এখানে বসে রয়েছে। সে বলে, স্যার যদি আমি এই কফি শপটা কিনে নিতে চাই তাহলে কি দিবেন? এটা শুনে কাকু একটু হেসে বলে, কফি শপ নিবে তুমি? ওকে ঠিক আছে, সে ব্যাপারে আমরা পরে কথা বলছি, বাট এই কফি শপটা নেওয়ার পেছনে তোমার অনেক বড় কোনো একটা রিজন রয়েছে, তুমি আগে সেটা বলো, তারপর আমি ভাববো। লাকি বলে, স্যার আমি আমার লাইফের বিশেষ দিনগুলো এখানে কাটিয়েছি। আমার লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের সঙ্গে বেশি সময় এখানে কেটেছে এই টেবিলে। আজ ও আমার লাইফ থেকে চলে যাচ্ছে। আমি যখন সকালবেলা এখানে এসে বসলাম, আমার মনে হলো ও আমার সামনে বসে আছে। ও স্মৃতিকে জীবিত রাখার জন্য আমার কাছে এটাই বেস্ট উপায় মনে হলো। তাই কাকু বলে, আমার মনে হলো তোমার কাছে এই কফি শপ নেওয়ার স্ট্রং কোনো মোটিভ রয়েছে, কিন্তু তুমি তো এক দিল জ্বালা আশিক, বাপ্পারাজের ছোট ভাই, আশিকই অনেক হয়েছে, এখন যাও। লাকি বলে, স্যার এর পেছনে অনেক বড় একটা কাহিনীও রয়েছে, প্লিজ আপনি একটু শুনুন। কাকু বলে, আরে ছাড়ো মিয়া, এসব শোনার মতো না আমার সময় হয়েছে আর না ইন্টারেস্ট, যাও তুমি এখান থেকে। লাকি বলে, স্যার প্লিজ 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 আমার কাহিনী শুনেন, একটু সময় দিন স্যার প্লিজ। তারপর না হয়। কাকু শুনতে চায় না। পরে লাকি অনেক রিকোয়েস্ট করে কাকুকে রাজি করায় তার গল্পটা শোনার জন্য। লাকি বলে, আমার ফ্রেন্ড কিরান বাপ মার ভয়ে টিভি লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। আমার আরেকটা লাঙ্গুর চান্দ্রান সবসময় কোনো না কোনো ঝামেলা বাজাবেই। কাকু বলে, আরে কাহিনী তোমার, এসবের মাঝে তোমার বন্ধুদের কেন আনলে? লাকি বলে, স্যার কাহিনীতে এদের অংশ আছে, প্লিজ স্যার শুনুন। এক্সামের রেজাল্ট এলে যারা যারা ফেল করেছিল সবাইকে স্যার মারছিল, কিন্তু একটা মেয়েকে যখন জিজ্ঞেস করে সে কেন ফেল করেছে, সে বলে, স্যার আমি তো এক্সামই দেইনি, কারণ আমার পিরিয়ড চলছিল। স্যার তাকে কিছু বলে না। তারপর যখন চন্দ্রানকে ধরে, কি রে তুই ফেল করেছিস কেন? সে বলে, স্যার আমিও এক্সাম দিইনি। স্যার বলে, কেন? চন্দ্রান বলে, স্যার পিরিয়ড হয়েছিল আমার। কপাল। স্যার তাকে মারা শুরু করে, হারামি। মানে চন্দ্রান মনে করেছে মেয়েটাকে তো কিছু বললো না, এটা বললে বুঝে স্যার তাকেও কিছু বলবে না। যাক, বছর শেষ হতে চলেছে, স্কুলের পক্ষ থেকে সবাই পিকনিকে যাবে, তাই এরা লাকিকে বলে, তুই যাবি না? সে না করে, কারণ জানতে চাইলে লাকি বলে, দেখ আমি তোদের এই ব্যাপারে কিছু বলতে চাইনি, তারপরে বলছি। এর আগের বার পিকনিকের জন্য যখন আমি বাবার কাছে টাকা চাই, সে আমার মিষ্টি করে কাছে ডেকে মনে করিয়ে দেয় টাকার অভাবে পুরনো মোজা ইউজ করছি, নতুন কিনতে পারছি না, পিকনিকের জন্য এত টাকা সে কোথা থেকে দেবে। মায়ের কাছে গেলে সেও বাহানা করে যে টাকা নেই। তখন আমি তোদের একটা বাহানা দিয়েছিলাম, এখন আমি তোদের আবার কি বাহানা দেব? এই আমার পরিবার, এখানে কি করে পিকনিকের টাকা? এসব কথা তোদের বলতে চাইনি, তাই বললাম আমি যাব না। এরা বলে, এই ব্যাপার, আগে বলবি না বেড়া, তুই দাঁড়া। এ বলে দুজন একটু কোথায় যেন গিয়ে আবার ফিরে এসে তার হাতের টাকা গুজিয়ে দেয়। লাকি খুব খুশি, তোরাই আসল বন্ধু। পিকনিক থেকে ঘুরে এসে একদিন লাকি লাইব্রেরি থেকে বের হচ্ছিল, তার ক্লাসের একটা মেয়ে তাকে টেনে ধরে, কি খবর বলো তো, সবসময় আমাকে দেখো কেন তুমি? লাকি বলে, আরে কি বলছো, আমি তোমায় দেখবো কেন? সে মনে করিয়ে দেয়, ওই যে তখন আমার দিকে চেয়েছিলে। লাকি বলে, ওটা তো আমি সবসময়। মেয়েটা লাকির দিকে এগিয়ে যায়, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাহলে। তখনই সেদিকে একটা স্যার আসছিল, মেয়েটা স্যারকে দেখে ফেলে, তারপর লাকিকে ফেলে দিয়ে এদিকে এগিয়ে যায়। স্যার বলে, কি হচ্ছে এখানে? মেয়েটা পোল্টি নিয়ে নেয়, বলে, স্যার আমি লাইব্রেরিতে যাচ্ছিলাম, লাকি আমার হাত টেনে ধরে। লাকি তো আসমান থেকে পড়লো, যা
সালা এটা আবার কি হলো? মামলা চলে আসে প্রিন্সিপালের কাছে। লাকির বাপকে ডেকে প্রিন্সিপাল বলে আপনার ছেলে এই করেছে, এখন বলুন কি করব। লাকির বাবা অনেক রিকোয়েস্ট করে এবারের মতো প্রিন্সিপালকে রাজি করা যেন তাকে বের করে না দেয়। লাকি তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, বাবা আমি এমন কিছু করিনি, ওই মেয়ে আমাকে। না, তার বাবা কথা শোনে না, মানে লাকির কথা সে শুনতেই চায় না। কি আর করার, বন্ধুদের সব জানায় এই ব্যাপার, মেয়ে আমার সঙ্গে যা করেছে তা তো আমার মনে থাকবেই, কিন্তু আমার বাবা আমার কথা বিশ্বাস করলো না, এটা মানতে পারছে না। সে কি আমার বাবা নাকি অন্যের? এটা সান্ত্বনা দেয়, আরে বাবারা তো ভালোর জন্য করে, ছাড় এসব। মাঝে কিছুদিন পার হয়ে যায়, এসএসসি শেষ, লাকির মন খারাপ। এরা বলে কি হয়েছে? লাকি বলে তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখানে তার বাবা কিছু করতে পারছে না। চলে যাচ্ছে, এতে সমস্যা নেই, সমস্যা তার বাবা খুব কিপটামি করে, তার পিছে এক্সট্রা 1 টাকাও খরচ করে না। এই ব্যাপারটা নিয়ে লাকি তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছে। চন্দ্রন বলে ঠিক আছে, মন খারাপ করিস না, আমরা প্রমিস করব যে যেখানে থাকি না কেন বছরে একবার আমরা অবশ্যই এখানে এসে মিট করব। 3 জন প্রমিস করে, আর এর সঙ্গেই সিন কয়েক বছর সামনে চলে আসে। লাকি বলছে আমি এখন অনেকটা বড় হয়ে গেছি। বাবা বলতো লেখাপড়া ছাড়া লাইফে কিছু অর্জন করা যায় না, তাই আমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই। ইঞ্জিনিয়ারিং করতে চলেছি, অর্জনটা আমার জন্য জরুরি, এর জন্য আমি বন্ধুদের সঙ্গেও সময় কাটাই না, কারণ আমার পড়াশোনা করতে হবে। আজকে কলেজে প্রথম দিন, মা আমার জন্য একটু আলাদা কিছু বানায়নি, জাস্ট রাতে যেটা খেতাম সেটা সকালে খাচ্ছি। টিফিন নিয়ে চলে আসি কলেজে, ভিতরে ঢুকতেই প্রথমে নিজেকে প্রমিস করি যে মেয়েদের থেকে দূরে থাকবো, কারণ আর বাবাকে দেখাতে ভালো করে পড়াশোনা করব। মা বলেছিল নতুন কলেজে গেলে র্যাগিং হয়, কিন্তু মার কথা সিরিয়াসলি নেয়নি, আর তাই হয়। সিনিয়র ভাইরা ডেকে বসে, আমার সঙ্গে যে ছিল তাকে আগে ধরে, তারপর ওকে শেষ করে আমাকে কি করতে বলবে সেটা নিয়েই ভাবছিল। তখনই এন্ট্রি হয় মুভির হিরোইন বা দ্বিতীয় লিড ক্যারেক্টার শ্রেয়া। তাকে দেখে সিনিয়র ভাইরা লাকিকে বলে যা ওই মেয়েটাকে প্রপোজ করে আয়। এখন লাকি তো মনে মনে মেয়েদের থেকে দূরে থাকার প্রমিস করেছে। এদের বলে ভাই অন্য কিছু করতে বলেন প্লিজ, এই কথা বললেন না। না, এরা শোনে না। উপায় না পেয়ে লাকি যায়। এক্সকিউজ মি, দিদি তার দিকে তাকায়, এদিকে এরা ইশারা করছে। লাকি বলে ম্যাম আই লাভ ইউ। দিদি কোনো রিয়াক্ট না করে শান্তভাবে বলে ওকে ঠিক আছে থ্যাংক ইউ। এ বলে সে চলে যাচ্ছে। এরা ভাবে লাকি হয়তো কিছু বলেনি, তাই জোরে বলতে বলে। লাকি আবার তাকে ডাকে ম্যাম, এরা এখান থেকে পালায়। লাকি জোরে বলে আই লাভ ইউ। দিদি বলে একটু আগেই তো বললে, আবার কি হলো? ঠিক আছে যাও। লাকি বলে ম্যাম আসলে ওরা শুনতে পায়নি তো, তাই আবার। এদিকে দেখে কেউ নেই। দিদি বলে দেখো বিরক্ত করো না, যাও, আমি বুঝতে পেরেছি। লাকি সরি বলে। তারপর যখন সে আবার চলে যাচ্ছে, লাকি আবার পিছু নেয় যে আমি সব সময় মেয়েদের থেকে দূরে থাকি, আপনি আমার লাইফের দ্বিতীয় মেয়ে যার সঙ্গে আমি কথা বলছি। প্রথমটার সঙ্গে এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, আপনার এমন ঠান্ডা রিয়াকশন খুব ভালো লাগলো, অন্য কেউ হলে তো উল্টাপাল্টা রিয়াক্ট করতো। এরা কথা বলছে, একটা ছেলে এসে দিদিকে প্রপোজ করে দেয়। দিদি বলে দেখলে এমন সব সময় আমার সঙ্গে হয়, তাই তোমার ব্যাপারটাও আমি তেমন হালকা করেই নিয়েছি, এটা ব্যাপার না। দিদিরও লাকির এমন ইনোসেন্টনেস ভালো লাগে, আর দুজনে ফ্রেন্ড হয়ে যায়। আর এই যে হাতটা ধরলো, এর সঙ্গে বছর পার হয়ে যায় এদের দুজনের বন্ধুত্বের। একদিন লাকি ক্লাসে যেতে থাকলে দেখে শ্রেয়া গাড়িতে বসে আছে। কি ব্যাপার, এখানে কি করছো তুমি, ক্লাসে যাবে না? শ্রেয়া বলে আমার মন খারাপ, ভালো লাগছে না। লাকি বলে ঠিক আছে তুমি থাকো, আমি যাই। সে যেতে ধরলে শ্রেয়া নেমে তারপর রেগে যায়, আরে আমি বললাম আমার মন খারাপ, তুমি বলবে না কি হয়েছে, জানতে চাইবে না? লাকি বলে ও আচ্ছা তাই, ঠিকই তো বলেছো, আচ্ছা কি হয়েছে বলো। শ্রেয়া বলে পেরেশান হয়ে গেছে আমি, সব সময় যেখানে সেখানে রোজ কোনো না কোনো ছেলে পেলে আমাকে এসে প্রপোজ করে, আর একজন তো আমার পিছুই ছাড়ছে না, এইসব পেন আমি আর নিতে পারছি না। লাকি বলে আসলেই তো বিরক্তিকর, কি করা যায়? ইয়েস আইডিয়া। আমার আবার খালি পেটে মাথা কাজ করে না, কিন্তু ভাইয়ের তো এক মুহূর্তে আইডিয়া এসে গেল, যাক কেয়ার করার। কি আইডিয়া? লাকি বলে তুমি সবাইকে বলে বেড়াও তোমার বয়ফ্রেন্ড রয়েছে, তুমি সম্পর্কের মাঝে রয়েছে, ব্যাস। তখনই আমার একটা ছেলে এসে প্রপোজ করে যায়। লাকির কথা মতে দিদি গিয়ে তাকে বলে সরি আমার বয়ফ্রেন্ড রয়েছে, আমি না একটা রিলেশনের মধ্যে আছি। ছেলেটা ফুলটা নিয়ে ব্যাড লাক বলে চলে যায়। আইডিয়া কাজ করেছে, তাই সে খুব খুশি, যাক এইভাবে সে বাঁচতে পারবে। পরের দিন সে লাকিকে সেই কফি শপে নিয়ে আসে যেখান থেকে মুভিটা শুরু হয়েছে। এটাই প্রথম এলো। শ্রেয়া অর্ডার দিয়ে লাকিকে বলে তোমার ব্যাপারে বলো, সবসময় এত পড়াশোনা নিয়ে থাকো কেন? লাকি বলে আমার বাবা, আমি ছোট থেকে দেখছি তাকে যাই বলি না কেন আমার কোনো কিছুর আবদার সে পূরণ করে না, সবসময় কিপটামি করে, কখনো এক্সট্রা কোনো কিছু আমি আমার বাবার পক্ষ থেকে পাইনি। আমি আমার পরিবারকে পছন্দ করি না, তাই পড়াশোনা করি যাতে ভবিষ্যতে আমার বাচ্চাদের এমন পরিবেশে বড় না হতে হয়, তাদের যেন ফ্রিডম থাকে। ওকে ভালো কথা। মাঝে আরো কয়েকদিন পার হয়ে যায়। শ্রেয়ার আবার মুড অফ। লাকি বলে আবার কি হলো? শ্রেয়া বলে তার যে বয়ফ্রেন্ড আছে এটা কেউ বিশ্বাসই করতে চাইছে না, এখন সে কি করবে? লাকি বুদ্ধি দেয়, আরে কোনো একটা বকরাকে ফাঁসিয়ে নাও, তারপর তাকে সামনে নিয়ে বলো এ তোমার বয়ফ্রেন্ড হয়। শ্রেয়া ভাবছে এমন ছেলে কোথায় পাবে, তার নজর ভাইয়ের দিকে পড়ে। লাকি প্রথমে না করে যে আমি এসবের মধ্যে নেই, বাট মেয়ের রিকোয়েস্ট কি আর ফেলে দেওয়া যায়? পরের দিন শ্রেয়া ভাইকে নিয়ে সেই ছেলেটার কাছে আসে যে তাকে বেশি পেরেশান করতো। বলে আমি তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড আছে, এই দেখো। ছেলেটা বলে তুমি বললেই হলো, আমার তো তোমাদের দেখে মনে হচ্ছে না এই তোমার বয়ফ্রেন্ড, তোমরা দূরে কেন? লঙ্কাতে আগুন লাগতে চলেছে। কোনো কথা নেই, শ্রেয়া এসে লাকিকে জড়িয়ে ধরে। বেচারা লাকি তো অবাক, কি হলো এটা? কি এবার বিশ্বাস হয়েছে? না, ছেলের এখনো বিশ্বাস হয়নি। শ্রেয়া ভাবছে একে যে করে হোক বিশ্বাস করাতে হবে, নয়তো এ আমার পিছু ছাড়বে না। বাস এবার শ্রেয়া লাকির গলাটা ধরে এদিকে করে গালে দেয় লিপস্টিক ভরে।
হলো। এই ছেলে অবাক, আর লাকি তো লাকি, সবই কপাল। এরপর বাসায় ফিরে লাকি সেই ব্যাপারটা নিয়ে আকাশে উঠতে থাকে, আর এর সঙ্গে কেটে যায় আরো কিছু সময়। একদিন কলেজে শ্রেয়া লাকি থেকে একটা চ্যাপ্টার বুঝিয়ে নিচ্ছিল। কলেজে একটা ছেলে এসে তাকে প্রপোজ করে। লাকি বলে, ভাই শোন, ওর না বয়ফ্রেন্ড রয়েছে, এসবে কাজ হবে না। সেও মানতে চায় না। লাকি বলে, আব্বে আমি ওর বয়ফ্রেন্ড না, সে মানতে চায় না। বাস এবার লাকি চান্স নাই। সেম, সেও শ্রেয়াকে জিলিপি খাওয়ায়, সেও সেম রিয়াকশন যেমনটা লাকির হয়েছিল। সেও ভাবতে পারেনি লাকি এমন কিছু করবে। যাক, দিন যাচ্ছে, দুজনে ভালোই সময় কাটছে। একদিন রাতে রাস্তার পাশে গাড়ি থামিয়ে এরা গল্প করছিল। লাকি বলে, তুমি সবসময় ফ্রিলি চলাফেরা করো, তোমার প্যারেন্টসরা কিছু বলে না? শ্রেয়া বলে, তারা আমাকে অনেক ফ্রিডম দিয়েছে, কোনো কিছুর জন্য আমাকে বাধা দেয় না। লাকি বলে, এক তুমি আর এক আমি, যার কোনো কিছু করার অনুমতি নেই। এইটা কোনো ফ্যামিলি? শ্রেয়া বলে, বাবা মার ব্যাপারে এভাবে বলছো কেন? লাকি রেগে যায়, আরে কিভাবে বলবো? নিজের ছেলের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয় আর কি কি করা যায় না, এসব আমার বাবা মা একদমই জানে না। আমি তো তাদের সঙ্গে এই জন্যই রয়েছি কারণ আমার কাছে অপশন নেই। মানে লাকি তার প্যারেন্টসদের মোটামুটি ঘৃণা করছে। তো এরা কথা বলছিল, তখন একটা পুলিশ জিপ এসে সামনে দাঁড়ায়। কে তোরা, এখানে কি চলছে? এরা তো ভয় পেয়ে যাচ্ছে। লাকি নেমে এসে কথা বলার চেষ্টা করে। স্যার। অফিসার বলে, কিরে, কত দিয়ে এনেছিস? লাকি বলে, স্যার কি বলছেন এসব? এভাবে বললেন না, আমার ফ্রেন্ড। অফিসার কি আর বিশ্বাস করবে? একদমই না। শ্রেয়া তো ভয় পাচ্ছে। লাকি তাকে সান্ত্বনা দেয়, আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না। কলেজের আইডি দেখায়, স্যার আমরা ফ্রেন্ড। অফিসার বলে, ঠিক আছে, তোমরা স্টুডেন্ট, তো তোমাদের প্যারেন্টসদের নাম্বার দাও, আমি তাদের সঙ্গে কথা বলছি। এই গেল। বাড়ির লোকজন শুনলে তো আরো ঝামেলা করবে। লাকি কি করে, অফিসারকে কিছু টাকা বের করে দেয়। স্যার প্লিজ এগুলো নিয়ে। শ্রেয়া ভাবছে, এত টাকা? অফিসার বলে, আমরা সিনিয়র এখন চলে আসবে, তোমরা এখানে তাড়াতাড়ি চলে যাও। এ বলে সে চলে যায়। শ্রেয়া বলে, লাকি কি করলে এটা? এতগুলো টাকা কেন দিলে? লাকি বলে, টাকা না দিলে ও আরো ঝামেলা করতো, আমরা আরো ফেসে যেতাম, আর যে কেউ আমাদের দেখলে ভুলই ভাববে। শ্রেয়া বলে, কিন্তু এত টাকা তুমি? লাকি বলে, আমার কলেজের ফিস বাবা দিয়েছিল, কলেজে জমা দিতে ভুলে গেছে। শ্রেয়া আরো অবাক, কি কলেজের ফিসের টাকা তুমি এভাবে দিয়ে দিলে এখন? লাকি বলে, দেখো তুমি আমার সঙ্গে রয়েছো, তোমায় সেফ বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তোমার হেফাজত করা আমার রেসপন্সিবিলিটি, তাই তোমাকে নিয়ে বেশি ভেবেছি, অন্য কিছু পরে দেখা যাবে, এখন চলো তো এখান থেকে। এই ব্যাপারটা শ্রেয়ার মন কেড়ে নেয়। এমনিতেই তো সে তাকে পছন্দ করতো, এখন লুক দেখে তো মনে হচ্ছে জলের ট্যাঙ্কি লিক হয়ে গেছে। পরের দিন কলেজে এসে শ্রেয়া লাকিকে টাকা দেয়, সে নিতে চায় না। শ্রেয়া বলে, তুমি কাল আমার জন্য করেছো, আজ তাহলে আমি তোমার জন্য করছি, তুমি কেন দিতে পারবে না? যাও টাকাগুলো জমা দিয়ে এসো, আমরা এক জায়গায় যাবো। লাকি টাকা নিয়ে জমা দিতে যায়, শ্রেয়া বসে আছে। একটু পর লাকি এলে শ্রেয়া তাকে নিয়ে একটা জায়গায় আসে। হাঁটতে হাঁটতে সে তার ব্যাপারে বলছে, এদিকে লাকির হাত চুলকাচ্ছে শ্রেয়াকে জড়িয়ে ধরার জন্য। নিজেকে থামানোর চেষ্টা করতে করতে হুট করে এভাবে ধাম করে জড়িয়ে ধরে ফেলে। সে তো অবাক, সঙ্গে রেগে গিয়ে লাকিকে একটা থাপ্পড় দিয়ে বসে। হুইল, কি হলো এটা? লাকি গাল ধরে দাঁড়িয়ে আছে। শ্রেয়া বলে, আরে সরি। লাকি রেগে যায়, কি সরি? ও তুমি যখন সবার সামনে আমায় জড়িয়ে ধরেছিলে, আমি কিছু বলেছি? তুমি তো আমায় কিছু করেছো, আমি কিছু বলেছি? আজ একটু নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরেছি, তাও আবার যেখানে কেউ নেই, আর তুমি। শ্রেয়া বলে, সরি লাকি, আরে আমি তোমায় এখানে এনেছি অন্য একটা কারণে, তোমায় কিছু বলার জন্য, সব গুছিয়ে আনছি, তার আগে তুমি হুট করে এমন করে দিলে, আমি বুঝতে পারিনি, সরি। যত যাই হোক, বেচারা মার তো খেলো। শ্রেয়া বলে, আমি এই কলেজে ভর্তি হয়েছি কারণ আমি আমার রিচ ফ্রেন্ডসদের থেকে দূরে থাকতে চাইছি, আমি ন্যাচারাল থাকা পছন্দ করি। আমি যখন প্রথম তোমাকে দেখলাম আমার মনে হলো তুমি অনেক ডিসেন্ট একটা ছেলে, তারপর যখন তোমার সঙ্গে মিশলাম, তোমার সিম্পলিসিটি আমার খুব ভালো লেগে যায়, আর সেদিন যখন তুমি আমার জন্য কলেজের ফিস পুলিশকে দিতে একবারও ভাবলে না, তখন আমি তোমার প্রেমে পড়ে যাই, আর আজ তোমায় প্রপোজ করার জন্য আমি এখানে এনেছি, আর তুমি সবকিছু এলোমেলো করে দিলে। সরি। এখন মেয়ে নিজের থেকে তার পছন্দের কথা বলছে, লাকিরে তো তাকে আগে থেকেই পছন্দ। ভাই খুব খুশি, সে আই লাভ ইউ বলে তাকে জড়িয়ে দেয়। এরপর একটা মিউজিক চালু হয়, যেখানে ক্যামেরা কিছুক্ষণ এদেরকেই ফলো করে। গানের মধ্যে দিন যাচ্ছে আর এদের ভালোবাসা বেড়ে যাচ্ছে, কফি শপে বেশি সময় কাটছে। একদিন শ্রেয়া লাকিকে সারপ্রাইজ দেয়, একটা নতুন বাইক গিফট করে। ভাবা যায় লাকি তো খুব খুশি। এরপর শ্রেয়া লাকিকে একটা পেন্ট হাউস দিয়ে দেয়, যেখানে থেকে সে পড়াশোনা করতে পারবে বা তাদের সময় কাটবে। এটা কোনো কথা? মেয়ে গাড়ি বাড়ি গিফট করছে, আর যত সব ভাঙ্গা মস্কা কপাল আমার। যাক, হাসি খুশিতে তাদের সময় কাটছে, কাটুক, তারা কাটাতেই পারে, সেই অধিকার তাদের রয়েছে। পরের দিন কলেজে এলে এই সিনিয়র দল তাদের দেখে বলে, ভাই তোমার জন্য কিন্তু ওই শালা এমন একটা মেয়েরে পাইছে, কপাল তো ওরই, মেয়ে বাইক কিনে দিয়েছে। তখন জলিল কাকার এই ছোট ভাই বলে ওঠে, বড় লোকের মেয়েরা পোষা কুকুরদের একটু বেশি আদর করে। কথাটা শ্রেয়ার কানে পড়ে, সে এসে কোনো কথা নেই ধাম করে একটা থাপ্পড় মেরে দেয়। ইডিয়েট, মেয়েদের ইমপ্রেস করতে হয়, তাদের মন জয় করে নিতে হয়, তাহলে তারা নিজের জানও দিয়ে দিবে তোর জন্য। পারলে কোনো মেয়েকে ইমপ্রেস করে দেখা, আর কোনোদিন যদি ধমকি মমকি দিয়ে চলে আসে। মেয়ের হাতে মার খেয়েছে বলে তার ফ্রেন্ডসরাও হাসাহাসি করতে থাকে। লাকি বলে, আরে কি করলে তুমি, ওরা তো সিনিয়র। শ্রেয়া বলে, তো কি হয়েছে, তোমায় কেউ কিছু বললে আমি চুপ থাকবো? আর আজকে যারা দিয়েছি না, এরপর থেকে ওরা তোমার আর আমার সামনে আসবে না, দেখো। লাকির খুব ভালো লাগে ব্যাপারটা যে সে তার পক্ষে দাঁড়িয়েছে। লাকি প্রমিস করে যে এরপর থেকে সে সব সময় তার সঙ্গে বা পাশে থাকবে। এরপর একদিন লাকি বাসা থেকে সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে। তার মা থামানোর চেষ্টা করে, বেটা কি করছিস এটা, তোর বাবাকে আসতে দে, কি হয়েছে তোর বল। লাকি বলে, আরে কেন থাকবে এই বাড়িতে, বলো কি হয় আমার জন্য,
জন্য? কি করে এই বাড়িতে আমার জন্য? কি আছে এখানে? তোমার কোনো উপায় নেই, তুমি বাবার সঙ্গে থাকো, আমি পারবো না বাবার সঙ্গে থাকতে। এই বলে সে বাড়ি ছেড়ে চলে যায়, মায়ের কোনো কথাই শোনে না। এর মাঝে 2 সেমিস্টার পার হয়ে যায়। একদিন ক্লাসে ম্যাডাম ক্লাস নিতে নিতে লাকির সঙ্গে একটু মিষ্টি করে কথা বলে, লাকি এবার তুমি এক সাবজেক্ট ফেল করেছো, কেন বলো তো? মনে হচ্ছে বুঝতে পারোনি, ক্লাস শেষে স্টাফ রুমে এসো, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো। কেমন? ম্যাডামের কথার ভাঁজ আর এমন লুক দেখে শ্রেয়ার জ্বলতেছে। ক্লাস শেষে লাকি ম্যাডামের কাছে গেছে, তাই শ্রেয়া টেনশন করছে, না জানে কি হচ্ছে ভিতরে, এত সময় লাগছে কেন ওর। একটু পর লাকি বের হয়ে এলে শ্রেয়া তাকে জেরা শুরু করে, কি হলো, তুমি কি করলে, এতক্ষণ লাগলো কেন, কি করছিলে, কি বললো ম্যাডাম বলো। লাকি বলে, আরে বাবা শান্ত হও, কেন চাপ নিচ্ছ? ম্যাডাম বললো আমি যদি কোনো কিছু না বুঝি তো জানতে চাইলে বা বুঝতে চাইলে আমি তার বাড়িতেও আসতে পারবো, কোনো সমস্যা নেই। শ্রেয়া বলে, তুমি ম্যাডামের সঙ্গে একদমই কথা বলবে না, ব্যাস। লাকির ফোন বেজে ওঠে, সে নাম্বার দেখে কলটা কেটে দেয়। একটু পর আবার বেজে ওঠে, আবার সে কল কেটে দেয়। শ্রেয়া বলে, কে এটা? লাকি বলে, আরে আমার ফ্রেন্ড, কাজ কাম নাই, সারাক্ষণ ফোন দেয়। শ্রেয়া বলে, ছেলে নাকি মেয়ে? লাকি বলে, মেরে মা, ছোটবেলার ফ্রেন্ড আমার। শ্রেয়া বলে, দেখো আমি খুব সিম্পল আর খুব পজিটিভ একটা মেয়ে, অন্য মেয়ের সঙ্গে মেশাটা হয়তো নর্মাল, কিন্তু আমি মানতে পারবো না, তাই একটু মাথায় রেখো কেমন, আমি যেন তোমায় অন্য মেয়ের সঙ্গে। লাকি বলে, ঠিক আছে বাবা, ঠিক আছে। চন্দ্রান আবারও কল করছে, কাকু কাহিনী থামিয়ে দেয়, থামো। কি হলো স্যার? কাকু বলে, ওরা বড় হয়েছে, তোমাদের দেখা হওয়ার কথা ছিল, দেখা হবে, এসব কি কাহিনীতে অ্যাড করা জরুরি? লাকি বলে, না স্যার। কাকু বলে, সময় কম, ওগুলো স্কিপ করো, তোমার কাহিনী কন্টিনিউ করো। লাকি বলে, ফাইনাল ইয়ারে উঠে শ্রেয়া কয়েকদিনের জন্য তার এক আত্মীয়র বিয়ে খেতে যায়। এই প্রথম শ্রেয়া আমার থেকে দূরে গেছিল, তাই দুজনেই দুজনকে খুব মিস করছিলাম। কথা শেষে দেখি কিছু ছেলেপেলে একটা মেয়েকে র্যাগিং করছিল, আমি নিষেধ করি, মেয়েদের সঙ্গে এমন করিস না, ছেড়ে দে। তখন মেয়েটা আমার কাছে এসে ধন্যবাদ জানায়, নাম মধু। অন্য ছেলেরা যেন তার র্যাগিং করতে না পারে, তাই সে আমার নাম ইউজ করতে চাই, আমিও করতে বলি, বাট আমরা পাবলিকরা বুঝতে পারছি মধুর নিয়ত ভালো না। যাক, এরপর মধু লাকির পিছে পড়ে যায়। স্যার, আপনার নাম বললে বিশ্বাস করতে চায় না ছেলে পেলে, তাই আপনার নাম্বারটা যদি দিতেন। লাকি নাম্বার দেয় আর বলে, দেখো আমিও এখানে স্টুডেন্ট, পড়াশোনা করি, তাই স্যারটা না বলে লাকি বলতে পারো আমায়। পরের দিন রাতে মধু লাকিকে কল করে, লাকি আমি মধু। লাকি বলে, ও মধু, হ্যাঁ বলো বলো। হাই হ্যালো চলছে দুজনের মাঝে। তখনই শ্রেয়া কল দিয়ে দেখে কল ওয়েটিং, এই সেরেছে। ভাবনা শুরু করে দেয় সে, কার সঙ্গে কথা বলছে ও, ফোন ওয়েটিং কেন? লাকি মধুকে কল রাখতে বলে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে শ্রেয়াকে, কি ব্যাপার, তুমি কার সঙ্গে কথা বলছো, ওয়েটিং বলছে কেন? লাকি বলে, আরে সকালে কলেজে একটা মেয়েকে র্যাগিং করা থেকে বাঁচিয়েছিলাম, তাই ধন্যবাদ দিতে কল করেছিল। শ্রেয়া বলে, বাবা বাবা, সকালে বাঁচিয়েছো আর রাতে কল, ভালো ভালো ভালো। দুজন কথা বলে। পরের রাতে মধু আবার কল করে, দুজনের মধ্যে কথা হচ্ছিল, তখন শ্রেয়া কল করে দেখে ফোন আবার ওয়েটিং। লাকি এটা কেটে দিয়ে মধুকে কল দেয়। শ্রেয়া বলে, কি ব্যাপার আজও? লাকি বলে, আরে তোমাকে বলেছিলাম না মধুর ব্যাপারে, ও কল দিয়ে বলছে আমার নাকি কলেজের খুব নাম ডাক, সবাই আমায় খুব চেনে, এটা সেটা লেস ফিতা। শ্রেয়া মনে মনে বলছে, একটা মেয়ে রোজ কল করছে, ও তো জানে আমি কতটা পজিটিভ, অন্য মেয়েকে পছন্দ করি না, তারপরে ও না, ও তো এমন ছেলে না, আমার মনে হচ্ছে ও আমাকে জ্বালাতে এমন করছে। যাক, মধুর টপিক ছেড়ে তারা কথা বলে। পরের দিন মধু আবার কল করে বলে, লাকি আমার তোমাকে কিছু কথা বলার আছে। দিদি, লক্ষণ তো ভালো না। লাকি বলে, হ্যাঁ হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, বলো বলো। মধু আমতা আমতা করতে করতে বলে ফেলে, আই লাভ ইউ লাকি। বলাও শেষ, শ্রেয়ার ফোন আসে, আবারও ওয়েটিং। তার কল দেখে লাকি মধুকে লাইনে থাকতে বলে শ্রেয়াকে কল দেয়। মধু ভাবছে কল কেটে দিল না, তার মানে হয়তো আগুন ওপারেও লেগেছে। শ্রেয়া বলে, কি ব্যাপার আজও কল? লাকি বলে, আরে ওই মেয়েটা তো আজ আমাকে প্রপোজ করে দিয়েছে। শ্রেয়া এবারও এটাকে সিরিয়াসলি নেয় না, মনে করে তাকে জ্বালাতে লাকি সব বলছে। শ্রেয়া বলে, তাই না, ঠিক আছে, তুমিও আমার মতো করো। তারপর দুজন কথা বলে। কথা শেষে ফোনটা রাখতেই মধু আবার কল দিয়ে বলে, কি হলো, আমি যে কিছু বললাম আপনাকে? লাকি বলে, ঠিক আছে, ওকে, এখন রাখো, ঘুমাতে হবে। মধু মনে করে সে রাজি। পরের দিন মধুর এক ফ্রেন্ড বলে, কি রে তোর সিনিয়রের খবর কি? সে বলে, প্রপোজ করেছি, মনে হয় সেও রাজি। দিদি বলে, বাট এটা কতদিন চলবে? মধু বলে, যতদিন অন্য কারো প্রয়োজন না পড়বে। আহা হা হা, তার মানে এ জাস্ট তার প্রয়োজন মেটাচ্ছে। 5 দিন পর শ্রেয়া বাসায় ফিরে আসে। লাকিকে কল করে সন্ধ্যায় দেখা করতে বলে। সে বলে সন্ধ্যায় সে মধুর সঙ্গে মুভি দেখতে যাবে। শ্রেয়া এবারও মনে করে লাকি মজা নিচ্ছে বা তাকে জ্বালাচ্ছে, সিরিয়াস হয় না। শ্রেয়া বলে, ঠিক আছে তাহলে দুপুরে। ওকে, চলে আসে পরের দিন দুপুরে সেই কফি শপে। শ্রেয়া বলে, যাক ফাইনালি তোমার দেখা পেলাম, এই 5 দিনে মনে হলো কত বছর তোমায় দেখি না। আচ্ছা তোমার মধুর কি খবর? লাকি বলে, আরে ওকে নিয়ে পরে কথা হবে, আগে অর্ডার করে কিছু। অর্ডার করতে যাবে, লাকির পেটের প্রবলেম হয়, সে বাথরুমে চলে যায়। সে অর্ডার দিচ্ছে, লাকির ফোন বেজে ওঠে। সে দেখে মধু নামে সেভ করা। সে ভাবে লাকি তাকে জ্বালাতে হয়তো কারো নাম্বার সেভ করে রেখেছে মধু নামে, সে তো এমন ছেলে না। একটু পর আবার অন্য নাম্বার থেকে কল আসে। এবার সে জরুরি মনে করে কলটা ধরে যে কানে লাগায়, ওপর থেকে মধু বলে, কি হলো লাকি, কল ধরছো না কেন? টিকিট পেয়েছো? কখন যাচ্ছি আমরা? আইম্যাক্সের টিকিট পাওনি? শুনে তো শ্রেয়ার মাথা ঘুরে যায়, তার মানে সে যা যা বলেছিল সব সত্যি ছিল। শ্রেয়ার খুব রাগ হয়, সে সেখান থেকে চলে যায় রাগ করে। একটু পর লাকি এসে দেখে সে সেখানে নেই। ফোন করে, বেবি তুমি কোথায়? সেও যায়। সন্ধ্যায় এরা
এসেছে মুভি দেখতে, ইন্টারভেল হয়েছে, মধু বলে পপকর্ন খাবো, লাকি নিতে যাবে, তখন তার সামনে এনে দেয় শ্রেয়া। তাকে দেখে লাকি চমকে ওঠে আর সিন চলে আসে এখানে। মধু বলে, ছি, তোমার আগে থেকে একটা গার্লফ্রেন্ড রয়েছে, তুমি বলো না কেন? লাকি বলে, আর আমি তো তোমাকে ভালোই বাসি না, তাহলে তোমাকে বলতে যাবো কেন এসব? মধু রাগটাক করে চলে যায়। শ্রেয়া চুপচাপ আছে। লাকি বলে, এখন কি তুমি কিছু বলবে? শ্রেয়া বলে, তুমি আমায় ধোকা দিয়েছো লাকি, আমি এটা তোমার থেকে কখনোই আশা করিনি। লাকি বলে, ধোকা? আরে আমি তো তোমার সব বলেছি, ও কখন কি বলেছে আর তুমি তো কিছু বললে না। হলের কথা আমি তো তোমায় বলেছি, এজন্য তো তুমি এখানে আসতে পেরেছো, তাই না? শ্রেয়ার খারাপ লাগছে যে সে একটা মেয়ের সঙ্গে ঘুরেছে, অথচ সে তাকে অন্ধের মতো বিশ্বাস করতো। রাগ করে উঠে চলে যাচ্ছে। লাকি বলে, আরে এভাবে চলে যাচ্ছ, এর মানে আমি কি বুঝবো? শ্রেয়া বলে, ইটস ডান, শেষ, আমাদের মাঝে সবকিছু শেষ লাকি। এ বলে সে চলে যায়। বাট লাকি তার পিছে না গিয়ে বলে, আরে যাও যাও, শেষমেশ মেয়েদের রূপ দেখালে তো আমারও মেয়ের অভাব নেই, অনেক মেয়ে আমার পিছে ঘুরছে। একটু পর ভাবে, পিছে ঘুরছে কই, কেউ তো নেই, একা একা থাকা যাবে না। ফোন করে তার পান্টারদের, তারাও হাজির। কিরে তোরা এখনো বড় হোসনি? চন্দন বলে, আব্বে নিমক হারাম, দিনের বেলা খেয়েছিস নাকি, ভালো করে দেখ। লাকি এবার দেখে, ও বড় হয়েছিস তাহলে। এরা অভিযোগ করা শুরু করে, হ্যাঁ কথা ছিল আমরা একসঙ্গে দেখা করবো, তুই দেখা করিস নি, এটা সেটা। লাকি রেগে যায়, এ থাম তো তোরা, আমি তোদের ডেকেছি আমার মুড চেঞ্জ করার জন্য, আর তোরা কি শুরু করলি? ও মুড ঠিক করতে হবে, ওকে চল নিয়ে আসে এখানে। ভাই জায়গা তো চেঞ্জ হলো, মুড তো নিয়ে আসা হয় টিকটিকির মূত্র, তারপর সেগুলো খেয়ে মুড ঠিক হয়ে যায়। লাকি এদের ব্যাপারে শুনতে চায় কে কি করছে। চন্দ্রন বলে তার বাপ তার জন্য কিছু করছে না, তার দাদা মরে যাওয়ার আগে তাকে একটা জাস্ট গাড়ি দিয়ে গেছে, সেটা নিয়ে সে চলতেছে। কিরণ বলে বেশ কয়েকটা সাবজেক্ট ফেল করেছে, সেগুলো আবার দিতে হবে, আর ডিগ্রি না নেওয়া অবধি বাবা কানা করিও দেবে না। আত্মীয়দের মধ্যে বিয়ে দেওয়ার জন্য পিছিয়ে পড়ে আছে, আমি করতে চাইছি না। ট্রেনিং এর কথা বলে হোস্টেলে থাকছি এখন, এবার বল তোর কি অবস্থা? লাকি বলে, বাবা মাকে ছেড়ে এসেছি, পড়াশোনা যে লাইফটা পাওয়ার জন্য করতাম সেগুলো আগে আমায় একজন দিয়েছে, তাই পড়াশোনা ছেড়ে দিয়ে তার পিছে ঘুরেছি। এখন হয় নিজে বড়লোক হতে হবে, আর নয়তো বড়লোক বাপের মেয়েকে বিয়ে করো, একই কথা হবে। আর এটা কিভাবে হবে? লাকি বলে, আমরা একটা ম্যারেজ বিউরো খুলবো, যেখানে আমরা সব বড় বড় লোকদের ছেলে মেয়েদের বিয়ে দিব, আর তাদের মাঝে 3টা কোটিপতি মেয়ে দেখে আমরা বিয়ে করে নেব। কি বলিস তোরা? আমি তো নামও ভেবে রেখেছি, লাকি ম্যারেজ বিউরো, শুধু বড় লোকদের জন্য। কিরণ বলে, ধাসু আইডিয়া ভাই। রাত মাল খেয়ে পার হয়ে যায়। সকালে এরা অপেক্ষা করছে লাকির ঘুম থেকে ওঠার জন্য। তোর কাছে যে আইডিয়া রয়েছে ভাই, এটা সাকসেস হলে তো আমাদের। লাকি বলে, আইডিয়া? কিসের আইডিয়া, কি বলছিস এসব? তার মানে মাল খেলে সে যা বলে সেগুলো মনে থাকে না, এরা মনে করিয়ে দেয়। লাকি বলে, আরে সালা, তাই নাকি? এই জন্য আমি বলি আমি এর আগে কখনো এসব খাইনি কেন, কারণ এসব খেয়ে যদি আমার এমন কোটি টাকার আইডিয়া কাউকে বলে দিতাম তাহলে এটাই ফাইনাল, তারা ম্যারেজ বিউরো চালু করবে। তাহলে প্রথমে কি করতে হবে? একটা অফিসের দরকার। একটা অফিস দেখতে যাই, কিন্তু দাম শুনে হাওয়া টাইট হয়ে যায়। কিরণ বলে, ভাই অফিস কি জন্য দরকার? জাস্ট লোকদের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, এটা তো যে কোনো জায়গায় হতে পারে। লাকি বলে, পেয়েছি, চলে আসে ওই কফি শপে। সব প্ল্যান বা কাস্টমার তারা এখান থেকে ধরবে, সব ঠিকঠাক আছে, এখন ক্লায়েন্ট কই পাবে, কে তাদের কথা মানবে, এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন পার হয়ে যায়। কফি শপে বসেছিল, একটা ওয়েটার আসে, লাকি ভাই আপনি একা, শ্রেয়া ম্যাডাম কোথায়? লাকি বলে, আরে ছাড়ো ওর কথা, বলো তুমি এতদিন কোথায় ছিলে? সে বলে, ভাই বিয়ের জন্য একটা কোম্পানিকে হায়ার করেছিলাম, তারা একটা ম্যাচিংও দেখাতে পারেনি, উল্টো 10,000 টাকা নিয়েছে। লাকির মাথায় আইডিয়া আসে, পরের দিন তাকে নিয়ে সেই বিউরো অফিসে আসে। লাকি খুব পার নিচ্ছে, হ্যাঁ 10,000 টাকা নিয়েছেন, অথচ আমার বন্ধুর জন্য একটা ম্যাচও দেখাতে পারেননি। লোকটা সরি বলে, স্যার আমরা হয়তো বুঝতে পারিনি, আপনার আইডি বলুন, আমরা এখনই দেখাচ্ছি। লোকটা আইডি বলে, এ ভাই সাহেব দেখায়। লাকি দেখে, আরে বাপরে, এখানে তো অনেক ক্লায়েন্ট ডাটা চুরি করার প্ল্যান করে। কফির বাহানা করে তাকে পাঠিয়ে সব ডাটা নিয়ে নেয়। এরপর এখানে এসে দেখতে থাকে কোন ক্লায়েন্টের কাছে তারা যাবে। দেখতে দেখতে চান্নার একটা ছেলেকে চিনে ফেলে, আরে এ তো আমাদের গ্রামের এমএলএ এর ছেলে। লাকি বলে, তুই চিনিস? চন্দন বলে, আরে হ্যাঁ, আমাদের পাশের গ্রামের ওই এমএলএ আছে না, ওনার ছেলে। ওর বাবার ব্যাপারে বলতো। চন্দন বলে, আমাদের লোকাল এমএলএ অনেক কঠিন একটা লোক, বাট খুব ধর্মভীরু, পণ্ডিত পুরোহিত এদের কথা খুব মানে। লাকি বলে, কাজ হয়ে গেছে, চল আমরা তার কাছে যাবো। চন্দনের দাদার সেই গাড়িটা নিয়ে তারা বেরিয়ে পড়ে। লাকি একটা পণ্ডিতের জোগাড় করেছে, এমএলএ এর বাড়িতে আসে। এমএলএ এসে বলে, হ্যাঁ বলো কি সমস্যা তোমাদের, কেন জরুরি ভাবে দেখা করতে চাইছিলে? লাকি বলে, স্যার সমস্যা আমাদের না আপনার, আমরা আপনার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। এমএলএ বলে, কিন্তু তোমাদের দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে, এসব ব্রোকারি। লাকি বলে, স্যার ব্রোকার না, এইভাবে বললেন না, আমরা অন্যদের থেকে একদম আলাদা। পণ্ডিতজি বলুন ওনার ছেলের কি জন্য বিয়ে হচ্ছে না? তো পণ্ডিত ভুলভাল বলে এমএলএ কে ভয় দেখায়, এই জন্য হচ্ছে না, এটা সেটা অনেক কিছু। আর লাকি সেটা ফায়দা নিয়ে বলে, স্যার আপনি আমাদের দায়িত্ব দিন, এই সব কিছু ম্যাচ করে আমি আপনাদের জন্য মেয়ে খুঁজে দেবো। এমএলএ বলে, 2 বছর হলো তো ট্রাই করে যাচ্ছি। আচ্ছা তুমি নাকি আমাদের গ্রামেরই ছেলে, তোমার বাবার নাম কি? লাকি আর তার বাবার নাম বলতে চান না, কারণ সে তার বাবাকে পছন্দ করে না। এমএলএ জিজ্ঞেস করতে সে বলে, ভেঙ্কট রাও। এমএলএ বলে, ও আচ্ছা ঠিক আছে, তুমি মেয়ের খোঁজ পেলে আমায় জানিও। প্রথম কাস্টমার কনভিন্স হয়েছে, এখন একটা মেয়ের দরকার। এরা খুব খুশি, বাড়িতে ফিরে যাবে। কিরণের কাছে তার একটা ফ্রেন্ড কল করে
কি যেন বলে। সে বলে, আরে ভাই চিন্তা করছিস কেন, সব ঠিক হয়ে যাবে। কথা শেষে লাকি বলে, কে ভাই? কিরণ বলে, আরে আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হওয়ার কথা কিন্তু হয়নি, তাই তার হোস্টেলে আসতে একটু দেরি হবে, সেটাই বললো। লাকি বোনের কথা শুনে অ্যাটেনশন দেয়। কি বললি, মেয়ের বিয়ে হচ্ছে না? ওরা কি বড় লোক? কিরণ বলে, হ্যাঁ। লাকি রেগে যায়, হারামি, আগে বলবি না? চল তাড়াতাড়ি ফোন কর, আমরা এখনই আসছি। বাস চলে আসে এখানে। কাকুর সঙ্গে কথা বলে, তার কাছে ভালো সম্বন্ধ আছে। কাকু প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ এরা তো ইয়াং। লাকি এমএলএর কাছে ফোন দেয়, স্যার আপনি ছেলের বিয়েতে মেয়ের পরিবার থেকে কি চান? এমএলএ বলে, আরে আমার কিছু চাই না, জাস্ট একটা ভালো মেয়ে দরকার। ফোন রেখে লাকি বলে, জানেন এটা কে? রবীন্দ্রন এমএলএ। এবার আর কাকু না করতে পারে না। বাস 1 সপ্তাহ পরেই বিয়ে ঠিক হয়ে যায়, আর এর সঙ্গে লাকি ম্যারেজ বিউরোর প্রথম বিয়েটা ফাইনালি হয়ে যায়। বিয়ের পর এরা এমএলএ এর কাছে পেমেন্ট নিতে গেলে সে 10 লাখ টাকার একটা চেক দিয়ে দেয়। লাকি বিশ্বাসই করতে পারে না। এমএলএ বলে, যা দেখছো ঠিকই দেখেছো, যাও বিজনেস শুরু করো। এরা তো খুব খুশি। সেখান থেকে মেয়ের বাড়িতে আসে। এখন ছেলের পক্ষ এতগুলো দিয়েছে, এজন্য মেয়ের পক্ষও সেম দেয়। এক বিয়েতে 20 লাখ কামাই করেছে এরা। অফিস নিয়ে নেয়। তারপর একটা গানের মাধ্যমে এদের আরো সাকসেসের সিন দেখানো হয়। যারা লাভ ম্যারেজ করতে চায় কিন্তু বাবা মা রাজি না বা জানে না, তাদের প্যারেন্টসদের কনভিন্স করে লাকি বিয়ে দিয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে তারা অনেক টাকার মালিক হয়ে যায়। তাদের পুরো লুক চেঞ্জ হয়ে যায়। লাকি তার ফ্রেন্ডসদের বলে, আগে আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা চাইতাম টাকাওয়ালা শ্বশুর ধরতে। এখন আমাদের কাছে টাকা রয়েছে, এখন তো আমাদের কাছে বিলিয়নার মেয়েদের ঘর আসবে, তোরা যেন একদম তাড়াহুড়ো করিস না। এভাবে ক্লায়েন্ট মেনটেন করতে করতে লাকির বিউরো খুব পপুলার হয়ে যায়। সে জাস্ট বড় লোকদের বিয়ে হ্যান্ডেল করে। একদিন রাতে কিরণের বাবা তাকে ফোন করে বিয়ের জন্য চাপ দেয় যে তাকে বিয়ে করতেই হবে, সে গ্রামে বিয়ে ঠিকঠাক করছে। পরের দিন কিরণ লাকিকে বলে তার বাবা গ্রামে তার জন্য মেয়ে দেখছে, বাট সে গ্রামে বিয়ে করতে চায় না। লাকি বলে, আর তুই চিন্তা করছিস কেন, আমাদের কাছে কি মেয়ের অভাব? পরের দিন একটা মেয়ের সঙ্গে দেখা করতে এরা কফি শপে আসে। মানে কিরণের জন্য একটা মেয়েকে লাকি চয়েস করেছে আর কি। তার প্রোফাইল দেখে কিরণেরও ভালো লেগেছে, সেও তাকে দেখতে এক্সাইটেড। একটু পর লাকি বলে, তোকে আগে যে প্রোফাইল দিয়েছিলাম, মানে যার জন্য আমরা এসেছি, সেটা ডিলিট করে দে। আবার একটা প্রোফাইল দিয়েছি, সেটা দেখ, এই মেয়ে আসছে। আরে কি বলছিস, ওই মেয়েটা তো ভালোই ছিল। লাকি বলে, কিছুক্ষণ আগে তার শেয়ার ডাউন হয়ে গেছে 300 কোটি থেকে, এখন সে মাত্র 100 কোটিতে এসেছে। এটা বাদ, যেটা পরে দিলাম, এই বাপের একমাত্র মেয়ে শেয়ার টপে রয়েছে, কি আর করার। একটু পর সেই মেয়েটা আসে। এরা কিরণকে তার সঙ্গে কথা বলতে দিয়ে বাইরে আসে। চন্দন বলে, ভাই তুই যা, আমি একটু ব্যাংকে যাব, কাজ আছে। এ বলে সে চলে যায়। লাকি একটা সুপার শপে যায় খাবার নিতে। নেহা শেষ, বিল নিয়ে ঝামেলা বাতে, মানে তারা 10 টাকার বদলে একটা চকলেট দেয়, বাট সে চকলেট নিবে না, এমন আর কি। লাকি রেগে গিয়ে ম্যানেজারকে ডাকতে বলে, দিদি ডাক দেয়, ম্যাম একটু আসুন তো। ব্যাস ম্যানেজার বেরিয়ে আসে, আর এটা কে? শ্রেয়া। শ্রেয়া লাকিকে দেখে তো অবাক, লাকিও আপনাদের মতো অবাক হচ্ছে। শ্রেয়া এখানে, তাও আবার একটা শপে ম্যানেজার হিসেবে। দুজনে হা করে একে অপরকে দেখছে। একটু পর লাকি বের হয়ে আসে। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাঝে 4টা বছর কেটে গেছে, শ্রেয়ার কোনো খবর সে নেয়নি। লাকি তার পরিচিত একটা ডিটেকটিভকে শ্রেয়ার প্রোফাইল দিয়ে বিস্তারিত খোঁজ নিতে বলে। এদিকে এক নাম্বার থেকে বারবার কল আসছে, বাট লাকি না ধরে বিরক্ত হচ্ছে। কলটা আসছে তার বাবার নাম্বার থেকে। একটু পর ল্যান্ড ফোন আসে, রিসেপশন থেকে কল করেছে, স্যার আপনার বাবা কল করেছে। লাকি তার উপর রেগে যায়, আমি কি আপনাকে বলেছি আমার বাবার কল এলে আমাকে জানাবেন, যে কাজে আছেন সেটা করুন, এটা অফিস, কোনো ফ্যামিলি নয়। লাকির বাবা মা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, বাট লাকি তাদের পাত্তা দেয় না। তার কিছুক্ষণ পর সেই ডিটেকটিভ ফোন করে বলে, 3 বছর আগে মেয়েটার বাবা তাদের এক আত্মীয়র কোম্পানিতে ইনভেস্ট করে অনেক বড় একটা ধরা খায়। এতে তার বাবা স্ট্রোক করে, এখন সে বিছানায় সাফার করছে। তার আত্মীয়রা হেল্প করেনি। ফাইনাল ইয়ারে মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়, যাতে সে 6 মাস ডিপ্রেশনে ছিল। পরে পড়াশোনা মাঝেই বন্ধ করে দিয়ে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করছে তার পরিবার দেখাশোনা করার জন্য। তার মানে শ্রেয়ার কন্ডিশন এখন খুব খারাপ। লাকি কিছু একটা ভাবে, তারপর পরের দিন শপের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ছুটির পর যখন শ্রেয়া বের হয়, লাকিকে দেখে বলে, তুমি এখানে কি, আমার অবস্থা দেখে মজা নিতে এসেছো? লাকি বলে, যাই বলো, বাট তোমার অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো। ভুলভাল ভেবে যাকে ছেড়ে গেছিলে সে আজ কোথায় পৌঁছে গেছে, আর তুমি কোথায়? যখন আমার অবস্থা ভালো ছিল না, তুমি অনেক হেল্প করেছো, বাইক, কাপড়, মোবাইল, পেন্ট হাউস সব দিয়েছো। এখন তোমার অবস্থা ভালো না, তাই আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি। একটা চেক বের করে দিয়ে বলে, তুমি যা যা দিয়েছিলে তার থেকে 10 গুণ বেশি এখানে রয়েছে না। এর থেকে বড় নিয়মক হারামি আর কি হতে পারে? শ্রেয়া বুঝতে পারছে এ সেই লাকি নয় যাকে সে ভালোবাসতো। টাকা আর সাকসেস লাকিকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। শ্রেয়া কিছু বলে না, জাস্ট চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে তার মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে যায়। আপনারা কি বলেন, ঠিক করেছে না? পরের দিন লাকির অফিসে এক দিদি আসে বিয়ের ব্যাপারে কথা বলতে। প্রবলেম হলো, সে যে ছেলেকে পছন্দ করে তাকে তার পরিবার মেনে নিচ্ছে না, কারণ সে সবে পড়াশোনা শেষ করেছে, আর তার বাবা যাকে পছন্দ করেছে সে অলরেডি মাসে
10 লাখ কামাই করে। লাকি বলে, আরে আপনি কি বোকা নাকি? যে ছেলে এখনো কিছুই করেনি তার পিছে পড়ে আছেন, আর যে মাসে 10 লাখ কামাই করছে তাকে আপনার পছন্দ না? কথাটা শুনে দিদি বুঝতে পারে এও খানিকটা লোভী মানুষ। তখন দিদি ভালোবাসার মানুষের মন জয় করা, তাকে কাছে পাওয়া, এসব নিয়ে অনেকগুলো কথা শোনায়। তারপর সে চলে গেলে এবার লাকির মনে পড়ে যে তাকে সামান্য কটাক্ষ করাতে শ্রেয়া কেমন রিয়াক্ট করেছিল। সে কি মন জয় করার চেষ্টা করেছিল তার? ভাবনাতেই বিকাল পার হয়ে যায়। কিরান আসে, মন খারাপ দেখে লাকি জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে? কিরান বলে, ভাই সত্যি বলতে ওই মেয়ের সঙ্গে আমার চায় না, ওটা হবে না, ও মেয়ে আমার টাইপের না। লাকি বলে, ওই পাগল টাগল হয়েছিস, কি বলছিস এসব? 300 কোটির মালকিনও। কিরান বলে, আর তাতে কি যায় আসে? টাকা দিয়ে কি মনের খোরাক পাওয়া যায়? আমি বলছি না মেয়ে খারাপ, সে কোটিপতির মেয়ে, সে যেভাবে বড় হয়েছে সেভাবেই এখন চলাফেরা করছে, এটা স্বাভাবিক। বাট তার তুলনায় আমি সেরকম না, আমি ওকে অ্যাফোর্ড করতে পারবো না ভাই, আমি একটু বেশি আশা করেছি। লাকি ঘটনা খুলে বলতে বলে। কিরান বলে, তোরা ওখানে আমাকে রেখে আসার পর মেয়েটা আমার দিকে কেমন করে জানি তাকালো, তারপর বললো এটা আমাদের প্রথম ডেট আর তুমি এমন একটা জায়গা বাছাই করলে। আমি বললাম এই কফি শপ আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে, তাই তার কথা বলার একটুও ম্যানার্স নেই। পরের দিন ফোন করে বললো সে আমাকে তার বান্ধবীদের সঙ্গে দেখা করাবে, ভালো কথা, বাট আমাকে সব হাই ব্র্যান্ডেড শার্ট প্যান্ট আর রোলেক্সের ঘড়ি পরে যেতে অর্ডার করে আর বেস্ট একটা জায়গা ঠিক করতে বলে। আমি সব নর্মালি নেই। তারপর যখন দেখা হয় আমার উপর রেগে যায় আমি শার্ট কেন পরিনি। আরে রাতে বলেছে সকালে ব্যস্ত ছিলাম তাই কেনার সুযোগ পাইনি, এসব তো আছেই, বাট জায়গাটা তার পছন্দ না, ন্যাচারাল একটা পরিবেশ অথচ তার পছন্দ না। এসব ন্যাকামি আমি সহ্য করতে পারিনি, তাই ছেড়ে ছড়ে চলে এসেছি। খুব ভালো করেছো ব্রো, নয়তো জীবন তেনামেনা হয়ে যেত এই মেয়ের পাল্লায় পড়লে। যাক, এরপর রাতে 3 বন্ধু মিলে মালটাল নিয়ে বসে পড়ে। চন্দ্রান বলে, শালা সব বড় লোকের মেয়েরা কি এমন দেমাগি হয় নাকি? লাকি বলে, না না না, সবাই না, কিছু কিছু। চন্দ্রান বলে, তুই খুব জানিস মনে হচ্ছে। লাকি বলে, অবশ্যই জানি। চন্দ্রান চেপে বসে, ভাই কি এর আগে তো এই ব্যাপারে বলিসনি কিছু? লাকি বলে, শ্রেয়া। কিরণ বলে, ভাই তুই লেগে থাক, আমি ট্যাঙ্কি খালি করে আসি। ক্যামেরা অনেকক্ষণ তাকেই ফলো করে, আর এর মাঝে লাকি বড় লোকদের মেয়েরাও ভালো হয় এ ব্যাপারে চন্দনকে সব বলে সে ঘুমিয়ে পড়ে। এখানে কি বলেছে পরে দেখা যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে লাকি বলে, কি রে তোরা অফিসে যাসনি? এরা বলে, কাল রাতে তোর কি হয়েছিল সেটা বল, তুই হুট করে ভালোবাসা সম্পর্কে এত ভালো ভালো কথা বললি কেন? লাকি ব্যাপারটা এড়িয়ে যেতে চায়, এরা ধরে বসে, না সব খুলে বল, তুই তো জাস্ট টাকা বুঝিস, সফলতা বুঝিস, তুই তো ভালোবাসা বুঝিস না। তখন লাকি শ্রেয়ার ব্যাপারে বলে যে কলেজে সে তাকে কতটা ভালোবাসতো, সে তার জন্য কি না করেছে, তাকে কতটা ভালোবেসেছে, বাট সে তাকে বোঝার চেষ্টা করেনি, সে তার ফিলিংস গুলো ফিল করার চেষ্টা করেনি। সে রাগ করে চলে গেছিল, বাট আমি তার রাগ বুঝিনি, সে আমাকে ছাড়া কিছু বোঝেনি, অথচ আমি তার খেয়াল রাখিনি। এসব কিছু শোনার পর এরা বলে, ভাই তুই অনেক বড় ভুল করেছিস, ওর মতো মেয়ে পাওয়া বর্তমানে খুব কঠিন একটা অবস্থা, আর তুই ওকে। পরের দিন লাকি শ্রেয়ার কাছে যায় যে আগে যা হয়েছে সব ভুলে যাও, আমি বুঝতে পেরেছি আমার বিহেভিয়ার খুবই খারাপ ছিল, আর সেই সময় যা হয়েছে সেটা জাস্ট একটা ইম্যাচিউর ডিসিশন ছিল। শ্রেয়াকে আর তাই রাজি হয়, লাকিকে তাড়িয়ে দেয়, ফিরে আসে মুড অফ করে। কিরে ভাই কি হলো, কি বললো? লাকি বলে, আরে ও তো আমায় পাত্তাই দিচ্ছে না। কিরণ বলে, কি করে দিবে, ও যে তোকে থাপ্পড় মারেনি এটাই তো তোর ভাগ্য, তুই যে ব্যবহার করেছিস সেটা অনেক খারাপ করেছিস। ওসব ছাড়, এখন যদি তোর মনে হয় তুই ওকে চাস, কাছে চাস, তাহলে যে করে হোক ওকে মানানোর চেষ্টা কর, ওকে আবারও ইমপ্রেস করার চেষ্টা কর। ব্যাস, লাকি শুরু করে দেয় আবারও শ্রেয়াকে ইমপ্রেস করতে। একটা গানের মাধ্যমে সে শ্রেয়ার পিছু নিতে থাকে। এইভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায়। শেষে শ্রেয়া খানিকটা বিরক্ত হয়ে লাকিকে একটু কথা বলার সময় দেয়। লাকি বলে, শ্রেয়া আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি বুঝতে পারছো না কেন? তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, আমার সঙ্গে চলো, আমি তোমার খেয়াল রাখবো। শ্রেয়া বলে, বাহ তাই, তাহলে এই 3 বছর কোথায় ছিলে, আর আমি তোমার সঙ্গে গেলে আমার ফ্যামিলির কি হবে? লাকি বলে, আরে এখনো তাদের নিয়ে ভাবছো? তোমার বাবা যদি আত্মীয়তা বজায় রাখতে এমন বোকার মতো ডিসিশন না নিত তাহলে কি তোমার এই অবস্থা হতো? সে ভুল জায়গায় ইনভেস্ট করেছে বলেই তোমার আজ এই অবস্থা। আমায় দেখো, আমার পরিবার আমার জন্য কি করেছিল, আমি তাদের ছেড়ে এসেছি, এই জন্য সফলতা পেয়েছি, ভালো আছি। এসব শুনে শ্রেয়া তো আরো অবাক হয়, বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো পরিবর্তন হয়েছো, তুমি হয়তো ভালোবাসা বুঝতে পেরেছো, বাট আমি ভুল, তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছো। আরে যে পরিবার আমাকে সারা জীবন সাপোর্ট করেছে, আমার শখ পূরণ করেছে, আজ তুমি বলছো তাদের ছেড়ে আমি তোমার সঙ্গে ঢ্যাং করে চলে যাব? আরে যাও ভাই, তোমার না আমাকে নিয়ে ভাবতে হবে আর না আমার পরিবারকে নিয়ে ভাবতে হবে। আর শোনো, আমাকে সহ আমার পরিবারকে মেনে নেওয়ার মতো মানুষ আমার লাইফে এসেছে, এমন একজন মানুষের সঙ্গে কয়েকদিন পর আমার বিয়ে হতে চলেছে। শুনে তো লাকির লেগে যাচ্ছে। শ্রেয়া বলে, দেখো তুমি যাই হও, যাই করো, প্লিজ আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার মাথায় রাগ উঠে যায়, প্লিজ আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। লাকি মন খারাপ করে সেখান থেকে এই কফি শপে আসে, আর তারপরে তো সে এটাই নিতে চায়, কাকুর সঙ্গে গল্প সল্প করে। কাকু বলে, খুবই ইন্টারেস্টিং গল্প তোমার। আচ্ছা একটা কথা বলো তো, সে বলেছে তার বিয়ে হতে চলেছে, এখনো তো হয়নি, আর তাছাড়া সে তো তোমার কাছেই রয়েছে, গায়েব তো হয়ে যায়নি,
তাহলে এই কফি শপ তার স্মৃতি হলো কি করে? তুমি ওকে মানাও, ওকে বোঝানোর চেষ্টা করো, কারণ অপরাধ তোমার। লাকির মাথায় আসে তাই তো, আমি ওকে ভালোবাসি, ও আমায় যেতে বললো আর আমি চলে যাব, ওর অভিমান ভাঙানো তো আমার কাজ। লাকি উঠে যাবে, কাকু তাকে ধন্যবাদ জানায়। লাকি বলে, আরে স্যার কি করছেন, ধন্যবাদ তো আমি আপনাকে দেব। কাকু বলে, না না না, আমার তোমাকে দেওয়ার বাকি ছিল তাই দিলাম। কারণ কি? কাকু বলে, যখন তুমি বললে তুমি লাকি ম্যারেজ বিউরোর অনার, তখন আমি তোমার কাহিনী শুনতে ইন্টারেস্টেড হই বা সময় দিই, কারণ তোমার জন্য আমার মেয়ে আজ বিয়ে করে অনেক ভালো রয়েছে। যাক, খুবই ভালো কথা, দুজনে পরিচিত হলো। লাকি কাকুর সঙ্গে একটু কোলাকুলি করে তার থেকে দোয়া নিয়ে সরাসরি চলে আসে সেই শপে। মেয়েটাকে বলে, শ্রেয়া কোথায়? সে বলে, আজ ম্যাডাম আসেনি। লাকি শুনে নেয় কোথায় গেলে তাকে পাওয়া যাবে, সে বলে দেয়। তারপর লাকি তাড়াহুড়ো করে শ্রেয়ার কাছে আসে, যে মন খারাপ হলে এখানে এসে সময় কাটায়। লাকি ডাক দেয়, শ্রেয়া। শ্রেয়া বলে, তুমি আবার এখানে এসেছো? বলেছিলাম না তোমার চেহারা আমায় আর দেখাবে না। লাকি বলে, জাস্ট একটু শোনো, দেখো আমি তোমাকে এটা বলতে আসিনি যে তুমি আমার সঙ্গে চলো বা আমার সঙ্গে থাকো। আমি তোমায় বলতে এসেছি আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমায় ভালোবাসতে চাই। আমি তোমার প্যারেন্টসদের অ্যাকসেপ্ট করিনি, এটা ভুলে যাও, বরং তোমার প্যারেন্টসদের বলো তারা যেন আমায় অ্যাকসেপ্ট করে। আমি জাস্ট তোমার সঙ্গে থাকতে চাই। তুমি বললে আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, তুমি বলো আমি আমার ম্যারেজ বিউরো ছেড়ে দেবো, প্লিজ আর একবার আমায় তোমাকে ভালোবাসার সুযোগ দাও। লাকি এবার কথাগুলো মন থেকে বলছে, যা তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। শ্রেয়া বলে, তুমি আমার প্যারেন্টস সহ আমাদের অ্যাকসেপ্ট করবে? লাকি বলে, একদম। শ্রেয়া বলে, আর তোমার প্যারেন্টস? লাকি এদিকে তাকায়। শ্রেয়া দেখে লাকির বাবা মা গাড়ি থেকে নামছে। লাকি তো তাদের পছন্দ করে না, তারা এখানে কি করে? সিন একটু পেছনে আসে। শ্রেয়া যেখানে কাজ করতো সেই সব থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে লাকির এই কাকুর সঙ্গে ধাক্কা লেগে যায়। লাকি তাকে সরি বলে, কাকু আমি লক্ষ্য করিনি। কাকু বলে, ব্যাপার না বেটা। তারপর সে কাকু লাকিকে লক্ষ্য করে বলে, আরে তুমি লক্ষ্মণ মানে লাকি না? লাকি বলে, জি আঙ্কেল। কাকু বলে, আরে আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু। লাকি বলে, বাট আপনাকে তো আগে। কাকু বলে, আরে তুমি তখন ছোট ছিলে, তুমি যে এমএলএ এর ছেলের বিয়ে দিয়ে দিলে, ওই এমএলএ আমার ভাতিজা হয়। আমি তোমাকে সেখানে দেখেছিলাম কিন্তু কথা বলার সুযোগ হয়নি। আচ্ছা তুমি ওদিকে যাবে তো আমায় একটু নামিয়ে দিয়ে তো বাবা। লাগে তাকে নিয়ে বের হচ্ছে। কাকু বলে, তোমার বাবা কেমন আছে? অবশ্য ভালোই থাকবে, কারণ যে কোনো বাবা ছেলের এমন সফলতা দেখলে তো তার গর্ব হবেই। লাকি বলে, আরে আঙ্কেল বাবার কথা কেন বলছেন? আমার সফলতার পিছিয়ে আমার একার হাত রয়েছে, এখানে আমার বাবার কোনো কিছু নেই। কাকু বলে, বেটা বাবার সম্পর্কে এইভাবে বলতে নেই। লাকি রেগে যাচ্ছে, তো কিভাবে বলবো? যে লোকের কাছে ছেলের পিকনিকের জন্য 100 টাকা থাকে না, যে তার ছেলের ছোট ছোট আবদার পূরণ করতে পারে না, তার ব্যাপারে আপনার কিছু বলতে হবে না। দেখাশোনা করতে পারবে না বলে বাইরে গিয়ে থাকতো, সে কি করে আমার সফলতার ভাগিদার হবে? আমি তাদের ছেড়ে এসেছি বলে আজ সফলতা হয়েছে। মার কাছে অপশন নেই, তাই সে সেখানেই রয়েছে, তা না হলে সে আমার সঙ্গেই আসতো। কাকু বলে, বেটা তুমি তোমার বাবার ব্যাপারে জানো না। সে লাকি বলে, দেখুন আঙ্কেল, আমি আমার বাবাকে আপনার থেকে বেশি চিনি, তার ব্যাপারে কিছু বলতে চাইলে আপনি অন্য কাউকে গিয়ে বলুন, যান প্লিজ, আপনি এবার আসতে পারেন। এবার কাকু রেগে যায়, চুপ কর গাধা কোথাকার, কি জানিস তুই তোর বাবার ব্যাপারে? না লায়ক কোথাকার। শোন আমি বলছি তোর বাবার ব্যাপারে, যখন তোর বয়স 5 বছর ছিল তখন তুই হুট করে বেহুশ হয়ে যাস। ডক্টর চেক করে জানায় তোর আর্টারি ব্লকেজ হয়ে গেছে, মানে রক্ত চলাচলের প্রবলেম হয়েছে। ডক্টর বলে এটা খুব রেয়ার একটা ডিজিজ, যা অনেক লোকের মাঝে একজনের হয়। বয়স্ক হলে অপারেশন করা যেত, বাট তোর বয়স কম থাকায় ডক্টররা রিস্ক নিতে চায়নি। সময় দিয়েছিল 2 সপ্তাহের, 2 সপ্তাহ পর তুই মারা যাবি। এই খবর শুনে তোর বাবা মা সেখানে পাগল হয়ে যাচ্ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেদিন তোর মা ডক্টরকে বলেছিল যে আমরা এই বাচ্চার জন্য বেঁচে আছি, যদি তার ব্যাপারে আপনি এভাবে বলেন আমরা বেঁচে থেকে কি করব। সেদিন তুই তাদের সব থেকে বড় সম্পদ ছিলি, যে নাকি তাদের খেয়াল রাখবে। অনেক অনুরোধ করার পর ডক্টর বুদ্ধি দেয় এমন চিকিৎসা আমাদের দেশে হয় না, আমেরিকা থেকে যেতে হবে, এটা খুব খরচের। তোর বাবা 50 লাখ টাকা আমার ভাই সেই সময়ের এমএলএ ছিল তার থেকে ধার চায়। সে টাকা তো দেয়, কিন্তু বিনিময়ে তোর বাবার সব জমির কাগজপত্র নিয়ে নেয়। আমি তোর বাবাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে জাস্ট তার ছেলেকে নিয়ে ভাবে। ওই সময়ের 50 লাখ টাকা তোর বাবা সব তোর উপর খরচ করেছে, তোর ভালো ট্রিটমেন্ট করে তোকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তোর দাদার কোটি কোটি টাকার সম্পত্তি তোর জন্য 50 লাখে দিতে হয়েছে। আলিশান ঘর বাড়ি ছেড়ে তোর বাবা তোর জন্য ঝুপড়িতে গিয়ে উঠতে হয়েছে। বসের মতো বসে থাকা মানুষটা তোর জন্য চাকরির খোঁজে এখানে সেখানে ঘুরিয়ে বেরিয়েছে। লাকি এবার ঝটকা খায়। কাকু বলে, চল হাট নিমক হারাম, আবে একটা ম্যারেজ বিউরো খুললেই কি বিয়ের কন্ট্রাক্ট পাওয়া যায়, সফলতা পাওয়া যায়? একটা বিয়ে ঠিক করে দেওয়ার জন্য কে তোকে 10 লাখ টাকা দিবে? যে এমএলএ এর ছেলের বিয়ে ঠিক করেছিলি তার বাবা আমার ভাই, সেই লোক যে সুযোগ বুঝে তোর বাবার সম্পত্তি 50 লাখ টাকায় নিয়েছিল। শেষ সময় এসে আমার ভাই বুঝতে পারে সে অন্যায় করেছে, তাই তোর বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে দেখি তোর বাপ গ্রামে চলে গেছে। আমার ভাই মরে গেলে ভাতিজা এমএলএ হয়, তুই বিয়ের প্রস্তাব আনলি আর সে রাজি হলো? যখন তুই বললি তোর বাবার নাম ভেঙ্কট রাও, তখন সে তোকে কাজ দিতে রাজি হয়েছে। তোর বাবার ঋণ শোধ করতে সে তোকে 10 লাখ টাকা দিয়েছে, যাতে তুই কাজ শুরু করতে পারিস, তোর কাজের জন্য নয়। সারা যে বাপ তোর জন্য এত কিছু করলো তাকে নিয়ে এসব বলছিস তুই? আর সে না থাকলে তুই তো বেঁচেই থাকতি না, তার জন্য তুই এই বিজনেসে সফলতা পেয়েছিস, তোর জন্য নয়। লাকিরে একটু ধাক্কা দিয়ে বলে, এসব ছাড়, এত কিছু হয়েছে, এত কিছু করেছে, তুই এটা বল
তোর বাপ তোকে কখনো এসব বলেছে বা তোকে কিছু বুঝতে দিয়েছে? আরে এমন মহৎ মানুষের ব্যাপারে তুই এসব বলছিলি? ছি, সারা এই ছেলের জন্য সে এত কিছু করছিল। ধিক্কার জানায় তোকে আর তোর এই সফলতাকে। থু, এ বলে কাকু সেখান থেকে চলে যায়। এবার লাকির ভিতরটা ভেঙে আসছে যে সে কি ভুলটা করেছে। এক মুহূর্তে তার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়, পাথরের মতো স্থির হয়ে যায়। সে কাকুর দিকে তাকায় যে কি শুনিয়ে গেল ওই লোকটা। আফসোস আর অনুতাপে চোখ ভরে আসছিল তার। সঙ্গে সঙ্গে বাবার উদ্দেশ্যে রওনা দেয়। আর পুরনো কথা তার মনে পড়তে থাকে যে সে ছোটবেলা থেকেই সে তার বাবাকে ভুল বুঝে আসতেছে, কত কি না বলেছে, এত আদর করে তারা তাকে বড় করেছে, অথচ সে কত বাজে ব্যবহার করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। তার বাবা বারবার কল করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে তাদের পাত্তাই দেয়নি। এসব ভেবে লাকি অবশেষে কাঁদছে। একটু পর বাসায় চলে আসে। তার বাবা পত্রিকা পড়ছিল, দেখে তার ছেলে সামনে দাঁড়িয়ে চোখে পানি টলমল করছে। বেটা, লাকি এসে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সরি বাবা, তুমি কেন এসব করতে গেলে? তুমি আমায় কেন এসব আগে বলনি? আমি এত কিছু করেছি, তোমায় এত কিছু বলেছি, একবার কেন বললে না তুমি কি করেছিলে? তার বাবা বলে, বেটা, বাবারা এমনই হয়, আমরা জাস্ট সন্তানদের জন্য করতে জানি, দেখাতে জানি না। লাকি ক্ষমা চায়, সে অনেক বড় ভুল করেছে। তার বাবা বলে, তুই বুঝতে পেরেছিস, এটাই বেশি, ক্ষমা চাইতে হবে না। লাকি তার মাকে বলে, মা, তুমি তো আমায় এসব বলতে পারতে। তার মাও চোখের পানি মুছে বলে, তোর বাবা আমাকে এসব বলতে নিষেধ করেছিল, কারণ সে তোকে এসব বলে তোর মাথায় কোনো চাপ দিতে চায়নি। লাকি বলে, ঠিক আছে, আমি তোমাদের আর চোখের আড়াল করবো না, কিন্তু এখন তোমাদের আমার সঙ্গে যেতে হবে, খুব জরুরি একটা কাজ রয়েছে। তারপর তো তার বাবা মাকে নিয়ে এখানে আসে। সে এবার খুশি। সে আন্টি আঙ্কেলের দিকে ইশারা করে যে সে ঠিক বলছে কিনা। আঙ্কেল বলে, সে পাল্টে গেছে। তখন সে এসে লাকিকে জড়িয়ে ধরে। এখন কথা হলো যে সে তার বাবা মার কাছে ভালো হয়েছে বা ফিরে এসেছে, এতে শ্রেয়ার সঙ্গে সে যা করেছে তার তো ক্ষমা হয় না। সে নিজেকে মানালো কি করে? তখন সে লাকিকে বলে, সেদিন যখন আমি তোমায় বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি মন খারাপ করে চলে গেলে, তারপর তোমার ফ্রেন্ডসরা আমার কাছে আসে, পরিচয় দেয় তারা তোমার সেই ছোটবেলার বন্ধু। চন্দ্রন বলে, আমি নাকি তোমায় ভুল বুঝতেছি, তুমি নাকি সত্যি তোমার ভুল বুঝতে পেরেছো, আমায় খুব ভালোবাসো এখনো। সে আমায় একটা ভিডিও দেখায়, মানে সেই রাতে যখন কিরণ বাথরুমে যায় তখন লাকি শ্রেয়ার ব্যাপারে বলে, যেগুলো চন্দ্রন ভিডিও করে নেয়। সে বলে, একটা মেয়ে যে আমার খারাপ সময় পাশে ছিল, আমি তাকে ছোট করেছি, সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আমার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আর আমি তাকে টাকার চেক দিয়ে তার অসম্মান করেছি। লাকি কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে কতটা কষ্ট দিয়েছি, তারপরেও সে আমার উপর একটা অভিযোগও করেনি। এত ভালো একটা মেয়েকে আমি না লাইক বুঝতেই পারিনি দোস্ত। সেদিন ভিডিওতে তোমার কথা শুনে আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসো বা তুমি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো, বাট সেদিন প্যারেন্টসদের নিয়ে তুমি যা বললে সেটা শুনে আমার খারাপ লাগে। আমি তোমায় এতটা ভালোবেসেছি যে আমার বিশ্বাস ছিল তুমি একদিন ফিরে আসবে, বাট তুমি আমার লাইফে আসার আগে আমার বাবা মা আমার লাইফে এসেছে, তাই বাবা মার প্রতি যার এমন ধারণা তাকে আমি আমার লাইফে জায়গা দিই কি করে? এজন্য সেদিন আমি তোমায় না করি, আর আজ যখন তুমি প্যারেন্টসদের ভ্যালু বুঝতে পেরেছো তো আমি তোমায় বুকে জড়িয়ে নিয়েছি। লাকি বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, আচ্ছা আমার সেই চোরগুলো কোথায়? সে এদিকে হলে এরা সামনে আসে। লাকি বলে, তোদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দোস্ত, কিন্তু হ্যাঁ তোদের জন্য কমসে কম লাখপতি মেয়ে খুঁজে বের করে দেবো, ঠিক আছে? সবাই হাসি খুশি হয়ে মিলে যায়, আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বাবা মার ব্যাপারে আসলে বেশি কিছু বলার নেই, কারণ ওপরওয়ালা নিজেই বলেছে পৃথিবীতে তাদের মতো সম্মানী আর কেউ নেই, আর একটা মানুষ হওয়ার পিছে তাদের চেয়ে বড় অবদান আর কারোর নেই। বাট তাদের পাশাপাশি আমাদের লাইফে আরো কিছু মানুষের বিশেষ অনুদান থাকে, যেমন ভাই বোন, ফ্রেন্ডস, হাজব্যান্ড ওয়াইফ, দাদা নানা বা টিচারের। মজার ব্যাপার হলো এভাবে আপনি যত দূরই যান না কেন, দেখা যাবে মানুষ বলতে সবাই আপনার লাইফে কোনো না কোনো ভাবে কানেক্টেড, সবারই অবদান একে অপরের লাইফে রয়েছে। তাই মানুষ নামে যে প্রাণীর অবদানে আপনি আজ বেটার পজিশনে রয়েছেন, সেই মানুষ চাই আপনার সঙ্গে তার সম্পর্ক থাক বা না থাক, তার হেল্প এগিয়ে আসতে হবে, কারণ একটাই, সে মানুষ। মনে রাখবেন, যদি আজ আপনি একটা মানুষকে ছোট করে দেখেন, তো সময় আসবে যখন কেউ একজন আপনাকে ছোট করবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।